জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদের খোঁজ মিলেছে। নিখোঁজের 5 দিন পর শুক্রবার দুপুরে পূর্বাচল 1 নম্বর সেক্টরের মসজিদ থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। তুরাগ থানার উপপরিদর্শক সাদিক রহমান জানান, পূর্বাচল জামে মসজিদ থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় তাকে। এরপর চিকিৎসার জন্য তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। এর আগে সকালে রাজধানীর শাহবাগে মামুনুর রশিদের সন্ধান দাবিতে মানববন্ধন করে নিখোঁজের পরিবার। তারা দাবি করেন, মাদ্রাসার পরিচালক মামুনের সাথে কারো ব্যবসায়িক বিরোধ ছিল না। তাদের দাবি, জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরোধের জেরে মামুনকে গুম করা হয়েছে। নিখোঁজের অন্তত 2 দিন আগে তাকে ফোনে হুমকি দেওয়া হয়। ডাকসু ও জাকসু নির্বাচনের মতো কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণ তা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর সেলিমা রহমানের অভিযোগ, বিএনপির বিরুদ্ধে নানা চক্রান্ত এবং অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে মিরপুরের মাল্টিপ্লান রেড ক্রিসেন্ট সিটিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ডাকসু ও জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন। বলেন, এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। যে প্রক্রিয়ায় হয়েছে, যেভাবে হয়েছে, সেটা যথার্থ হয়নি। এখানে অনেক অনিয়মের আমরা খোঁজ খবর পাচ্ছি। সেদিন আমরা বলেছি তাদের ব্যালট পেপার, ব্যালট বই, সেখানে কোনো নাম্বার ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসুতেও তাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বিএনপিকে হেয় করতে দেশব্যাপী নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী। কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা পরিচালনার মাধ্যমে আজকে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, তারা লড়াই করবে। জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সংগঠিত অবস্থায় সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা জনগণের ভোটে জিততে পারবে না তারাই পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সন্ধ্যায় রাজধানীর কোনিপাড়ায় আয়োজিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি। জামায়াত সহ 3টি দল মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ সাইফুল আলমের। বলেন, 15 বছরের শাসনামলে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকেই ধ্বংস করেছে আওয়ামী লীগ। এসব প্রতিষ্ঠান সংস্কারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে পিআর পদ্ধতির কথা কেন বলছেন? তারা নির্বাচনে তারা জিততে পারবেন না, তারাই কিন্তু আজকে পিআর পদ্ধতি চাচ্ছেন, অর্থাৎ নির্বাচন যেন না হয়, নির্বাচন বাইজাল করার পায়তারা করছে। আমরা বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা আছে, অনতিবিলম্বে নির্বাচন দিতে হবে। দেশে নদী দখল ও দূষণে জাতীয় ঐক্য থাকলেও উদ্ধারে কোনো ঐক্য নেই বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। তার মতে, সরকারি নানা প্রকল্প নদী ধ্বংস করছে, তাই নদী উদ্ধারে সরকারি লোকদের জবাবদিহির আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তঃসীমান্ত নদী এবং নদী সংস্কৃতি সংখ্যার মোড়ক উন্মোচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নদী বিপর্যয়ের 3টা কারণের একটিকে প্রতিবেশী দেশ ভারত বলে উল্লেখ করেন তিনি। এছাড়া দূষণ ও উন্নয়ন দর্শনকে নদী ধ্বংসের কারণ হিসেবে উল্লেখ করেন অধ্যাপক আনু মোহাম্মদ। সভায় অন্যান্য বক্তারা বলেন, 50 বছরের বেশি সময় ধরে যৌথ নদী কমিশন কোনো ভূমিকা পালন করেনি। সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বললেও নদী নিয়ে তাদের কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তারা। নদী নিয়ে একটা কাজ করে, আমরা সংস্কার অনেক, এই সরকার সংস্কার নিয়ে অনেক কথা বলে এবং সংস্কার যত কথা আমরা গত 1 বছরে শুনেছি, গত 54 বছরে এত শুনি নাই সংস্কার শব্দটা। কিন্তু সংস্কারটা ঠিক কোন জায়গাটায় কিভাবে হবে সেটা আমরা এখন পর্যন্ত পরিষ্কারভাবে দেখি নাই। শুধু দুর্গাপূজা নয়, বছর জুড়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন
পরিষদ। সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই ১৩ জেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও তাদের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা। বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ ঘটাতে হবে। শারদীয় দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ধর্মীয় উপদেষ্টা পৃথক বৈঠকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান পূজা উদযাপন পরিষদের নেতারা। এ সময় সারা দেশে প্রতিমা বিসর্জন সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া অষ্টমী থেকে দশমী ৩ দিন ছুটি সহ সংখ্যালঘুদের স্বার্থ রক্ষায় ৮ দফা দাবি তুলে ধরে কমিটির নেতারা। ঈদ, পূজা, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র। সকল ধর্মীয় সম্প্রদায় তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে সাত্ত্বিকভাবে উদযাপন করে থাকেন। পবিত্র ধর্মীয় অনুষ্ঠানগুলির উৎসবে সকল সম্প্রদায় মিলেমিশে একাকার হয়ে সার্বজনীন উদযাপন করবে। এটা হচ্ছে বাঙালির শাশ্বত ও চিরায়িত রীতি ঐতিহ্য। ছোট পারমাণবিক শক্তি কেন্দ্র হবে উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ এবং জ্বালানির সবচেয়ে কার্যকর সমাধান। কম খরচে দ্রুত এবং নিরাপত্তা আরও নিশ্চিত করে এমন প্রকল্প স্থাপনে আগ্রহী রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম। মস্কোতে বিশ্ব অ্যাটমিক সপ্তাহে একথা জানান সংস্থাটির কর্মকর্তারা। রাশিয়ার রাজধানী মস্কোতে চলছে বিশ্ব অ্যাটমিক সপ্তাহের আয়োজন, যেখানে পরমাণু শক্তির নানা ব্যবহার নিয়ে পরিকল্পনা তুলে ধরছেন বিজ্ঞানীরা। এরই মধ্যে পাবনার রূপপুরে বড় ধরনের রিঅ্যাক্টর বসিয়েছে রোসাটম। তবে বড় প্রকল্পের অর্থায়ন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা অনেক দেশের নেই। তাই বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে উন্নয়নশীল দেশগুলোর বিদ্যুৎ ও জ্বালানির সবচেয়ে কার্যকর সমাধান হবে ছোট পারমাণবিক শক্তি কেন্দ্র। ৫০ মেগাওয়াট পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ব্যবস্থাপনা অনেক দেশের পক্ষেই সম্ভব। পারমাণবিক শক্তি খাতকে এগিয়ে নিতে আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং সেসব দেশের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছি। আমরা দেখতে চাই বিশ্বের প্রত্যেক প্রান্তে পারমাণবিক জ্বালানির গুরুত্ব বাড়ছে। এজন্য আমরা ৫০ মেগাওয়াটের মতো ছোট পারমাণবিক শক্তি কেন্দ্রে জোর দিয়েছি। এছাড়াও ভাসমান ছোট পরমাণু বিদ্যুৎ প্রকল্পের গুরুত্ব দিচ্ছে রাশিয়া। দেশটিতে এ ধরনের 2টি প্রকল্প পরীক্ষামূলকভাবে চলছে। বাংলাদেশের মতো নদীমাতৃক বা সমুদ্র তীরবর্তী দেশে এটি কার্যকর হবে বলে আশা তাদের। বর্তমানে বিশ্বের ৩১টি দেশ, 14টি ব্যাংক ও বৃহৎ আর্থিক প্রতিষ্ঠানগুলো এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। ২০২৫ সালের মধ্যেই তারা পারমাণবিক জ্বালানি সক্ষমতা অর্জন করতে চায়। উন্নত জীবন এবং সার্বক্ষণিক পরিষেবার জন্য এই ক্লিন এনার্জি নিয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জাহাজের জন্য ছোট পরমাণু প্রকল্পের সফল পরীক্ষা করেছে রাশিয়া। কর্মকর্তারা জানান, জাহাজে পারমাণবিক শক্তি ব্যবহার সাশ্রয়ী ও নিরাপদ হবে। রুশ বিজ্ঞানীরা বলছেন, ভবিষ্যতে বিদ্যুৎ ও জ্বালানির উৎস হবে ফিউশন পরমাণু শক্তি, যা পরিবেশ বান্ধব ও ঝুঁকিমুক্ত। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে চালু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। মস্কোতে বিশ্ব অ্যাটমিক সপ্তাহে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক সামা বিলবাও ওয়াইলিয়ন। বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটই চালু হলে বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার 10% পূরণ হবে বলেও জানান তিনি, যা সম্পূর্ণ কার্বন মুক্ত। এ সময় সামা বিলবাও বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। যেসব দেশ বিদ্যুৎ ঘাটতি বা এ সংক্রান্ত সমস্যায় রয়েছে তাদেরকে বাংলাদেশের পদক্ষেপ অনুসরণের পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশের জীবনমান, আর্থসামাজিক উন্নয়ন এবং শিল্প বাণিজ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বের কথাও তুলে ধরেন ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশনের মহাপরিচালক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চলমান কার্যক্রমের বিষয়ে আমি মুগ্ধ। সেখানে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। তাছাড়া সেখানকার কর্মকর্তারাও বেশ দক্ষ। 10 বছরের মধ্যে বাংলাদেশ 0 থেকে 10% বিদ্যুৎ উৎপাদন করতে পারছে, যা সম্পূর্ণ কার্বন মুক্ত। এটি বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ। 5 বছর ধরে ঝুলে আছে পর্যটন খাত উন্নয়নের মহাপরিকল্পনা। অপার সম্ভাবনা থাকলেও বিদেশি পর্যটক আকর্ষণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। ফলে এ খাতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
এ অবস্থায় পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। পাহাড়, নদী, সমুদ্র কিংবা ঐতিহাসিক স্থাপনা, পর্যটক আকর্ষণের কোনো কমতি নেই বাংলাদেশে। কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে পর্যটন খাতকে সম্পদে পরিণত করা যাচ্ছে না। পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার অন্য দেশের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। 2041 সালের মধ্যে বিদেশি পর্যটক বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 2020 সালে প্রায় 29 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় মহাপরিকল্পনা। পর্যটন সম্ভাবনাময় 1498টি স্থানকে 53টি ক্লাস্টারে ভাগ করা হয়, কিন্তু 5 বছরও অনুমোদন পায়নি মহাপরিকল্পনা। খাত সংশ্লিষ্টরা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে যত দেরি হবে তত অব্যবস্থাপনা বাড়বে। টেকসই উন্নয়নে সরকারের সাথে বেসরকারি উদ্যোগেরও তাগিদ তাদের। আমাদের ব্যারিয়ারগুলো উত্তরণের জন্য আমরা মাস্টার প্ল্যানটা যে বললেন যথার্থ, এবং অন্যান্য পলিসিও আমরা যথার্থ। আমরা ট্যুরিজম বোর্ডকে, পর্যটন কর্পোরেশনকে কিংবা আমাদের মন্ত্রণালয় আমরা বরাবরই বলে আসছি যে আমরা প্রপার ব্র্যান্ডিং, পজিশনিং, মার্কেটিং করি, যেই দেশে যা নাই। তবে মহাপরিকল্পনা বাস্তবায়নকারী ট্যুরিজম বোর্ড বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আগের খসড়া পর্যালোচনা করছে। এবছরই অনুমোদন হবে মহাপরিকল্পনা। কারণ হচ্ছে এটা যারা করে গেছেন এটা, ওনারা তো এই একটা কাজ ওনারা করে গেছে, কিন্তু আমরা যারা দেখছি এটা আমরা অনেক যাচাই বাছাই করে একদম খুব নিবিড়ভাবে এটা আমরা পর্যবেক্ষণ দেখবার চেষ্টা করছি। সেক্ষেত্রে এটুকু লাগবেই। পর্যটন অর্থনীতির উন্নয়নে স্বরাষ্ট্র, সংস্কৃতি, নৌ ও পরিবেশ মন্ত্রণালয়ে সমন্বিত উদ্যোগের আহ্বান বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। কেজিতে 40 টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে 200 টাকা দরে। ফুলকপি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। বেশিরভাগ সবজির দাম 70 থেকে 100 টাকা। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 টাকা। টানা বৃষ্টি আর সরবরাহ কমে যাওয়ায় বাজারের ঊর্ধ্বগতি বলছেন ব্যবসায়ীরা। শীতের আগমনী আবহ, সবজির বাজারে শোভা পাচ্ছে সেই দৃশ্য। উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি, তবে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে শীতের সবজি। কেজিতে 40 টাকা বেড়ে শিম বিক্রি হচ্ছে 200 টাকা দরে। ফুলকপি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। বাঁধাকপি 100 টাকা প্রতিটি। প্রাইস অনেক বেশি। পটল নিলাম হচ্ছে 120 টাকা কেজি, তারপরে হচ্ছে আপনার নিয়েছি 120 টাকা কেজি। ওই বেগুন, শাকসবজি সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। এগুলো তো আস্তে আস্তে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। খুচরা বাজারে এখন কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়া ছাড়া কোনো সবজি 70 টাকার নিচে নেই। পটল, করলা, গাজর, শসা, ঝিঙে, লাউ, কাঁকরোল, ঢেঁড়স কিংবা ধুন্দল সবই বিক্রি হচ্ছে 100 টাকা পর্যন্ত। দোকানিরা টমেটোর দাম হাঁকাচ্ছেন প্রতি কেজি 160 টাকা। বৃষ্টি হইতেছে তো গৃহস্থ খেতে যায় না, একটু কম যায়, সেজন্য সরবরাহ কম, এই জন্য একটু দাম বেশি। ক্রেতারা বলছেন বাজারের সবজির সমারোহ বেশ, কিন্তু দাম ধরাছোঁয়ার বাইরে, যা মধ্যবিত্তের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে। সবজি আসলে স্বর্ণের দামের মতন হয়ে গেছে ভাই, কি বলবো। যারা নিম্ন মধ্যবিত্ত এদের আসলে বেঁচে থাকার কোনো উপায় নাই, এদের পানি খেয়ে বাঁচতে হইব। এদিকে দেশি পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। রসুনের দাম 160 টাকা থেকে 180 টাকা কেজি। আলু প্রকারভেদে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়। সবজির পাশাপাশি মুরগির বাজারেও চড়া দাম। ব্রয়লার মুরগি কেজি প্রতি বিক্রি হচ্ছে 180 টাকা, আর সোনালী মুরগি 270 থেকে 290 টাকায়। রুই, পাঙাশ, কই কিংবা শিং মাছ এখনো নাগালের মধ্যে, তবে হিমশিম ইলিশের দামে। ইলিশ মাছ 150, 150, 200 এরকম করে বাড়ছে। বিভিন্ন মাছ বিভিন্ন দাম। খুব আগুন অবস্থা, দাম খুব বাড়তি আছে এখন। আগের সপ্তাহের দামে ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন 135 টাকা। স্থিতিশীল আছে চালের বাজার। গরু এবং খাসির মাংস বাজারে বিক্রি হচ্ছে আগের দামে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 9 দিনেও উদ্ধার হয়নি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে চুরি হওয়া 13টি ভেড়া। বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের গবেষণার কাজও। উন্নত জাতের এসব ভেড়া উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গত 17 সেপ্টেম্বর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য পালন করা দরপার ও গাড়ল জাতের 13টি ভেড়া চুরি হয়। উন্নত জাতের এসব ভেড়ার এক একটির ওজন 43 থেকে 60 কেজি পর্যন্ত।
ভেড়া চুরি হওয়ায় বন্ধ গবেষণা কার্যক্রম, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীদের গবেষণাও। এই র্যামগুলোর মানে কোয়ালিটি বলেন বা গ্রোথ রেট বলেন, তারপর হচ্ছে যে বডি সাইজ, সবকিছু খুবই সুন্দর ছিল এবং আমরা এগুলোকে একদম এগুলো আবার ন্যাচারালি আমরা কিন্তু ডেভেলপ করছি। ভেড়া চুরির জন্য নিরাপত্তা কর্মীদের অবহেলাকে দায়ী করা হচ্ছে। এই ঘটনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের জন্য অপূরণীয় ক্ষতি বলছেন সংশ্লিষ্টরা। গবেষণা প্রকল্প আছে, সেটার কাজ চলছিল, কাজেই এটা অপূরণীয় ক্ষতি। নতুন একটা অ্যানিমাল আনলেও তো আবার সেই গবেষণার কাজগুলো প্রথম থেকে শুরু করতে হবে। গবেষণায় ব্যবহৃত ভেড়া উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। নিজস্ব কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, আমরা সেখানে ভেড়াগুলো তো তার পরিচিত ব্যক্তি ছাড়া ওখান থেকে নড়ে না, এই তথ্যটা আমরা পেয়েছি, যার কারণে ওই ট্র্যাকটা আমরা মাথায় রেখে আগাচ্ছি। গত 1 আগস্ট ট্রেনে কাটা পড়ে এই গবেষণা প্রকল্পের 22টি ভেড়ার মৃত্যু হয়। বর্তমানে ছোট বড় মিলিয়ে মাত্র 6টি ভেড়া অবশিষ্ট আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জ, রংপুর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। তাদের মধ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে মা মেয়ে, রংপুরে মা ছেলে এবং বগুড়ার সারিয়াকান্দিতে বাবা ছেলে মারা গেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহর থেকে যাত্রী নিয়ে হবিগঞ্জে যাচ্ছিল সিএনজি অটোরিকশাটি। শান্তিগঞ্জের নবীনগর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নিহত হন শহরের উকিলপাড়ার বাসিন্দা কেশবা প্রিয় ও তার মেয়ে 7ম শ্রেণীর ছাত্রী প্রথমা চৌধুরী এবং চালক সজল ঘোষ। দুর্ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তার রং সাইডে গিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে অ্যাটাক করে, জায়গাতেই 3টা প্রাণ শেষ হয়। আকামলে সিএনজি চালক এবং যাত্রী যে দুজন মহিলা এবং ওনার মেয়ে তিনজনই গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরে স্থানীয় উপস্থিত লোকজন তাকে চিকিৎসার জন্য শান্তিগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করে। বগুড়ার সারিয়াকান্দিতেই বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই 3 হুইলার আরোহী বিপুল চন্দ্র দাস ও তার ছেলে 5 বছর বয়সী বিপ্লব চন্দ্র দাস সহ 3 জন নিহত হন। আহত বিপুলের স্ত্রী মমতা রানী দাস ও মেয়ে রূপামণি দাস শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্গাপূজার ছুটিতে ঢাকা থেকে শ্বশুরবাড়ি সারিয়াকান্দি যাওয়ার পথে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওনাদের সিরিয়াস অবস্থা। আমি কথা শোনার পরে আমি গোবিন্দগঞ্জ থেকে এখানে রওনা করছি। আসে শুনি যে আমার ভাই আর আমার ভাতিজা জীবিত নাই, আর আমার ভাবি আর আমার ভাস্তি ওনারা আছে অনেক সিরিয়াস, ওনাদের বাঁচবে কিনা জানি না। ভোরে রংপুরের দমদমা এলাকায় ইউটার্ন নেয়ার সময় পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় বালুবোঝাই একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের আরোহী পীরগাছার বাসিন্দা শাহিনা বেগম ও তার 1 বছর বয়সী ছেলে স্বাধীন এবং চালকের সহকারী আরিফ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে 2-1 ঘন্টার মধ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM সোলাইমান। প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ সময় অনুসারে আসলে ঠিক কটা নাগাদ হতে পারে এবং ভাষণে তিনি কি কি বিষয় তুলে ধরবে বলে জানতে পেরেছেন? আজকের দিনের কর্মসূচি অনুযায়ী আমি যেটা দেখেছি যে জাতিসংঘের 80তম অধিবেশনের আজকে 26 সেপ্টেম্বরের যে কর্মসূচি বক্তব্যসূচি অনুযায়ী অপরাহ্নে অর্থাৎ বাংলাদেশ সময় রাত 11টা থেকে 12টা নাগাদ আমরা দেখতে পাবো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ এবং দিনের শুরুতেই ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ, এবং বাংলাদেশের কার্যতালিকা বক্তব্যসূচিতে আসলে বাংলাদেশের তালিকা রয়েছে 10 নম্বরে আমি যেটা দেখেছি। তবে এরপরে হয়তো আগে পিছিয়ে হতে পারে, অনেক সরকার ও রাষ্ট্রপ্রধান হয়তো কেউ আগে দিবে, কেউ হয়তো পরে দিবে না, কারো বক্তব্য হয়তো একটু বেশি হতে পারে সূচি অনুযায়ী, কারো বক্তব্য হয়তো একটু শর্ট হতে পারে। সেক্ষেত্রে হয়তো আমরা ধরে নিচ্ছি বাংলাদেশ সময় রাত 11টা থেকে 12টার মধ্যে আমরা আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেবেন এবং এই ভাষণটি হবে বাংলায় এবং তিনি এই নিয়ে দ্বিতীয়বার ভাষণ দিচ্ছেন
জাতিসংঘে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমার সাথে যা কথা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের, তিনি যেমনটা জানিয়েছেন যে আজকের এই ভাষণে উঠে আসবে বাংলাদেশের জুলাই পরবর্তী গত 14 মাসের যে বাংলাদেশের পরিবর্তন, সংস্কার এবং আগামী নির্বাচনের যে প্রস্তুতি, সে বিষয়ে তুলে ধরবেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আজকের ভাষণে, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। কারণ আপনি যেমনটা জানেন যে মাত্র এই বছরেই জাতিসংঘের মহাসচিব এই বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের আশ্বাস দিয়েছেন যে রোহিঙ্গারা আগামী রমজানের আগেই তাদের স্বদেশে ফিরে যাবেন এবং আগামী রমজানের ঈদ তারা স্বদেশে তাদের স্বজনদের সাথে পালন করতে পারবেন, সেই আশায় বুক বেঁধে আছেন রোহিঙ্গারা। এবং প্রধান উপদেষ্টা আজকে আসলে বিশ্ব নেতাদের সামনে এবং জাতিসংঘের মহাসচিবের এই বক্তব্যটাকে উদ্ধৃতি দিয়ে তিনি স্মরণ করিয়ে দিবেন যে রোহিঙ্গারা 10 লক্ষ রোহিঙ্গা অপেক্ষা করছে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য এবং তাদের নিরাপদে তাদের স্বদেশে ফিরে যাওয়া। বাংলাদেশের যে এই রোহিঙ্গা ক্রাইসিস সেটা অতি দ্রুতই যেন সমাধান হয়। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই বক্তব্যের পরেই তিনি আগামীকাল শনিবার বাংলাদেশিদের একটি সম্বর্ধনা অংশ নেবেন এবং 30 সেপ্টেম্বর এই জাতিসংঘের উচ্চ পর্যায়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে বক্তব্য দিবেন। এবং প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যকে ঘিরে জাতিসংঘের বাইরে প্রধান গেটের বাইরে বাংলাদেশিরা পক্ষে বিপক্ষে মিছিল করে সমাবেশ এবং মানববন্ধনে অংশ নিচ্ছেন, যেটা আসলে প্রতি বছর হয়ে থাকে। এবং বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান যখন যে সময় বক্তব্য দেয় সে দেশের মানুষ পক্ষে এবং বিপক্ষে তারা অবস্থান নিয়ে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল কিংবা স্বাগত মিছিল করে থাকে, সেটা বাংলাদেশেরও করছে। তো বাংলাদেশের সংখ্যা একটু বেশি, কারণ বাংলাদেশিদের নিউ ইয়র্কে 5 লাখ বাংলাদেশে বসবাস, সেখানে তাদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা অনেক বেশি কাজ করে, তাদের উপস্থিতি এই জন্য বেশি এখানে। তবে আমি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের হয়তো আমরা এখন থেকে ঘন্টাখানেক পরেই দেখতে পারবো এবং আগামী 2 অক্টোবর তিনি সবকিছু মিলে আসলে কিছুক্ষণের মধ্যে আমরা কিছু সময়ের মধ্যেই আমরা দেখতে পারবো সেই অধিবেশন। আপনাকে ধন্যবাদ। সুলাইমান জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।